পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। অন্নপূর্ণা যোজনা শুধু নয়, এই প্রকল্পেও বছরে মিলবে ৩৬,০০০ টাকা। কারা পাবেন জানুন। রেশনে বড় বদল, এবার মিলবে না এই সুবিধা, জেনে নিন নয়া নিয়ম। মার্চের মধ্যে রাজ্যে ১ লক্ষ সরকারি চাকরি, শিক্ষক, পুলিশ থেকে পিএসসি, কোথায় কত নিয়োগ। জনগণনায় ভুল তথ্য দিলে কি শাস্তি হতে পারে, আইন কি বলছে জানুন। জেলায় জেলায় স্ট্রং রুমে পড়ে ইভিএম, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন। আপাতত বিরোধী দলনেতা ঋতব্রতই মামলা ফিরল সিঙ্গল বেঞ্চে, আর কি বলল হাইকোর্ট। এই ৫ কারণে বাতিল হতে পারে অন্নপূর্ণা যোজনার আবেদন, ৩,০০০ না পেলে অবশ্যই জানুন। এনডিতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে, চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর। হাইকোর্টে খারিজ মসজিদ মামলা, কল্যাণ বললেন আবার মাইক লাগান দেখি। রাস্তার উপর টেবিল পেতে শওকতকে চেরা, দাপুটে নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের। নেতা কর্মী নন, বিজেপিকে জিতিয়েছে মমতা, অভিষেক, হুমায়ুনরা, কেন বলছেন কার্তিক মহারাজ। এবার তৃণমূলের দল ভাঙাচ্ছে কংগ্রেস, বড়ুয়া পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির। অন্নপূর্ণায় বাড়ছে বরাদ্দ, এই টাকাই হচ্ছে না, প্রতিশ্রুতি পূরণে বড় ঘোষণা শুভেন্দু। এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের। পুজোর আগে বাড়ল বেতন ও ভাতা, এই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক নতুন প্রকল্প চালু হয়েছে। এর মধ্যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার, অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা দেওয়া হবে। পাশাপাশি যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পেও সমপরিমাণ টাকা দেবে রাজ্য। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন, আবেদনের যোগ্যতা কি জেনে নিন। যুবশক্তিতে আবেদনের যোগ্যতা। এবারের রাজ্য বাজেটে বাংলার বেকার যুবক যুবতীদের জন্য ভরসা কর্মসূচির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এটি আসলে যুবশক্তি প্রকল্প। তৃণমূল আমলের যুবশ্রী ও যুবসাথী প্রকল্প মিলিয়ে যুবশক্তি ভরসা কাজ প্রকল্প শুরু করা হবে। এর মাধ্যমে স্নাতক পাশ বেকার যুবদের মাসে ৩,০০০ টাকা ও বাকিদের মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য। সরকারি নিয়ম অনুযায়ী যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য আবেদনকারী ব্যক্তিকে ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণ কর্মহীন হতে হবে, কোনো চাকরি করলে চলবে না বলে খবর। এছাড়া আবেদনকারীর পারিবারিক মাসিক আয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। সেই সঙ্গেই অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এমন পরিবারের প্রার্থীরা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। জানা গেছে দুর্গাপুজোর আগেই যুবশক্তির পোর্টাল চালু হয়ে যাবে, এরপর শুরু হবে আবেদন। সরকারি সূত্রে খবর, আবেদনের পর বাড়ি বাড়ি ঘুরে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করবে রাজ্য। সেখানে যোগ্য প্রমাণ হলেই মাসে মাসে টাকা দেওয়া হবে। রাজ্যে রেশন ব্যবস্থাকে উন্নত ও অত্যাধুনিক করতে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে বায়োমেট্রিক ছাড়া এমনিতেই তোলা যায় না রেশনের সামগ্রী, আর এবার পরিবার ভিত্তিক রেশন ব্যবস্থার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন নিয়ে আসলো খাদ্য ও সরবরাহ দপ্তর। জানুন এই বিষয়ে বিস্তারিত তথ্য। রেশন কার্ডধারীদের জন্য বড় খবর, বদলে গেল নয়া নিয়ম। ডিজিটাল রেশন ব্যবস্থার চালুর পর থেকেই গ্রাহকদের সুবিধার্থে পোর্টাবিলিটি বা যে কোনো স্থান থেকে রেশন সামগ্রিক সমগ্র সুবিধা চালু ছিল। তবে এবার পরিবার ভিত্তিক রেশন ব্যবস্থার ক্ষেত্রে নিয়ম আগের থেকে বেশি কড়াকড়ি করা হল। এছাড়া খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী একই যৌথ পরিবারের সদস্যরা আর আলাদা আলাদা স্থান বা বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজেদের বরাদ্দের খাদ্যদ্রব্য তুলতে পারবেন না। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে যে কোনো কার্ডধারীর বা বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রাজ্যের যে কোনো প্রান্তের রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী তোলার সুযোগ ছিল। এর জন্য নিজস্ব নির্দিষ্ট ডিলারের কাছে যাওয়া বাধ্যবাধকতা ছিল না। তবে এই সুবিধার কারণে প্রশাসনিক ও হিসেব সংক্রান্ত বেশ কিছু জটিলতাও তৈরি হয়েছিল। বিশেষ করে একই যৌথ পরিবারের অন্তর্ভুক্ত কার্ডধারীরা কাজের সূত্রে বা অন্য কোনো কারণে আলাদা জায়গায় থাকলে আলাদা আলাদা জায়গা থেকে নিজেদের ভাগের খাদ্যদ্রব্য সংগ্রহ করছিলেন, যার জেরে জটিলতা তৈরি হচ্ছিল। তাই জটিলতা দূর করতে খাদ্য দপ্তরের স্পষ্ট বার্তা, স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে এক পরিবারের সমস্ত সদস্যের শুধুমাত্র একটি জায়গা থেকেই রেশন তুলতে হবে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় ঘোষণা। আগামী ৩১শে মার্চ ২০২৭-এর মধ্যে প্রায় ১ লক্ষ নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার মানবাজারে একটি জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে এই আশ্বাস দেন তিনি। শুধু ঘোষণা নয়, বিভিন্ন দপ্তরে কত শূন্যপদ রয়েছে এবং কোথায় নিয়োগের প্রক্রিয়া এগোচ্ছে তা নিয়েও সামনে এসেছে একাধিক তথ্য। আগামী দিনে নিয়োগ স্বচ্ছতা জোর দেওয়ার ঘোষণা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। তিনি আরও জানান, শিক্ষক, পুলিশ সহ বিভিন্ন ক্ষেত্রে 31শে মার্চ 2027-এর মধ্যে প্রায় 1 লক্ষ নিয়োগ হতে পারে। মেধার ভিত্তিতে এবং স্বচ্ছ নিয়ম মেনেই এই নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি। আগামী পরীক্ষাগুলিতে মৌখিকের তুলনায় লিখিত পরীক্ষায় বেশি গুরুত্ব দেওয়ারও ইঙ্গিত মিলেছে। পিএসসিতে 17,000-এরও বেশি পদ। WBPSCর তথ্য অনুযায়ী রাজ্যের 54টি সরকারি দপ্তরে গ্রুপ এ, বি ও সি মিলিয়ে 17,714টি পদে নিয়োগের কাজ চলছে। এর মধ্যে গ্রুপ এতে 2,490টি, গ্রুপ বিতে 2,848টি এবং গ্রুপ সিতে 12,376টি পদ রয়েছে। WBCS বিচার বিভাগ, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতো পদও রয়েছে। প্রায় 12.65 লক্ষ প্রার্থী এই নিয়োগের জন্য আবেদন করেছেন। এর পাশাপাশি আরও 8,008টি পদে নিয়োগের প্রস্তুতি চলছে। দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগও এবার পিএসসির মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশে 29,000-এর বেশি পদ। রাজ্য পুলিশে প্রথম দফায় 12,000 কনস্টেবল নিয়োগের কাজে এগিয়েছে। দুর্গাপুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর আরও 17,143টি পদে নিয়োগের প্রস্তুতি চলছে। অর্থাৎ মোট 29,143টি পদে নিয়োগ হতে পারে। রাজ্য পুলিশে অনুমোদিত 1,21,344টি পদের মধ্যে 43,073টি খালি রয়েছে বলে বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষক পদেও বড় শূন্যপদ। শিক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী 2024 থেকে 25 সালে রাজ্যের সরকারি স্কুলে 1,62,655টি শিক্ষকের পদ খালি ছিল। 39,000 সহকারী শিক্ষক নিয়োগের মধ্যে প্রায় 15,000-এর ভেরিফিকেশন শেষ হয়েছে। 2016 সালের বকেয়া 1,177টি নিয়োগও সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি 308 জন স্পেশাল এডুকেশন শিক্ষককে সুপারিশপত্র দেওয়া হবে। নবম দশমের শিক্ষক নিয়োগের ফল পুজোর আগেই প্রকাশের চেষ্টা চলছে। এছাড়াও বাজেটে 50,000 শিক্ষক অধ্যাপক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক মাসে রাজ্যে সরকারি চাকরির একাধিক সুযোগ তৈরি হতে চলেছে। 2027 সালের জনগণনা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেলফ এনুমারেশন সারা দেশ শীর্ষস্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। এবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি প্রশ্ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেগুলি জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিকরা সব পরিবারকে জিজ্ঞেস করবেন। এই আবহে অনেকের প্রশ্ন, জনগণনায় ভুল তথ্য দিলে কি হতে পারে? এবার এই নিয়ে সামনে এলো বড় আপডেট। জনগণনায় ভুল তথ্য দিলে কি কি শাস্তি হতে পারে? সেন্সাস 2027 জনগণনার সময় সংগৃহীত তথ্য দেশের জনসংখ্যা, আর্থসামাজিক কাঠামো, জীবনযাত্রার অবস্থা বুঝতে সরকারকে সাহায্য করবে। সেই কারণে এই প্রক্রিয়ায় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। আদমশুমারি আইন 1948 অনুযায়ী অনুমোদিত আদমশুমারি কর্মকর্তার কাছে সঠিক তথ্য দেওয়া আইনগত বাধ্যবাধকতা। 1948 সালের আদমশুমারি আইনের 8 নম্বর ধারা অনুসারে জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিকদের জিজ্ঞেস করা নির্দিষ্ট প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। কারণ এই প্রক্রিয়ার উদ্দেশ্য হল নীতি নির্ধারণ ও জাতীয় পরিকল্পনার জন্য সরকার যাতে সঠিক তথ্য পায় সেটা নিশ্চিত করা। সেই কারণে এই তথ্যে যদি ভুল থাকে তাহলে শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনসেবা সম্পর্কিত বিষয়ের সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। তাই কোনো নাগরিক যদি ইচ্ছাকৃতভাবে জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিককে বিভ্রান্ত করেন তাহলে তা ছোটখাটো অপরাধ হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে বেশ কিছু শাস্তির বিধানও রয়েছে। জনগণনা আইনের 11 নম্বর ধারা অনুসারে কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যে তথ্য দিলে, তথ্য লুকোলে অথবা জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিককে তার কাজে বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। অপরাধ ভেদে সংশ্লিষ্ট আইনের অধীন সর্বাধিক 3 বছরের কারাদণ্ড, সর্বাধিক 1000 টাকা জরিমানা অথবা উভয় শাস্তির বিধান রয়েছে। সাধারণ নাগরিকদের পাশাপাশি জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিকদের ক্ষেত্রেও আইন প্রযোজ্য। কোনো গণনাকারী যদি ইচ্ছাকৃতভাবে কোনো পরিবারের থেকে প্রাপ্ত সঠিক তথ্য পরিবর্তন করে ভুল তথ্য দেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। পাশাপাশি দুর্ব্যবহার, জনগণনার নিয়ম লঙ্ঘন বা দায়িত্ব পালনে রাজি না থাকলেও সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে। এছাড়া জানা গিয়েছে জনগণনার প্রক্রিয়াকে অজুহাত করে কোনো আধিকারিক ভুল, অনুপযুক্ত বা অপ্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন না। তাদের এই অনুমতি নেই। সব মিলিয়ে জনগণনার তথ্য দেওয়ার সময় সাধারণ নাগরিকদের অত্যন্ত সচেতন থাকা উচিত। কোনো তথ্য না জানলে ভুল তথ্য দেওয়ার পরিবর্তে জানি না বলে দেওয়া বেশি নিরাপদ। পাশাপাশি কাজের ক্ষেত্রে আধিকারিকদেরও সচেতন থাকা অত্যন্ত জরুরি। কয়েক মাসের মধ্যেই রাজ্যে পৌর নির্বাচন হওয়ার কথা, কিন্তু নির্বাচন সম্পূর্ণ করার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে পর্যাপ্ত ইভিএম নেই। এই নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য নির্বাচন কমিশন। জেলায় জেলায় স্ট্রং রুমে ইভিএম পড়ে রয়েছে। সেই ইভিএমগুলি যাতে রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয় সেই আবেদন জানানো হলো হাইকোর্টে।
চলতি সপ্তাহেই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, আগামী 7ই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করে কলকাতা পৌর নিগমে বোর্ড গঠন করা হবে। কলকাতা পৌর নিগমে আসন পুনর্বিন্যাস নিয়ে বিলও পাশ হয়েছে। হাওড়া পৌর নিগমের নির্বাচন বাকি, সেখানেও আসন পুনর্বিন্যাস নিয়ে বিল পাশ হয়েছে। আবার 2027 সালে শুরুর দিকেই রাজ্যের পৌরসভাগুলিতে ভোট হওয়ার কথা। সব মিলিয়ে কয়েক মাসের মধ্যেই পৌর ভোট করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে নির্বাচন সম্পূর্ণ করতে ইভিএম এর অপ্রতুলতার কথা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আবেদনের দ্রুত শুনানি চেয়ে এদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সোনাল সিনহা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচনে ব্যবহৃত ইভিএম আদালতের নির্দেশে জেলায় জেলায় স্ট্রং রুমে পড়ে রয়েছে। পৌর নির্বাচনের জন্য সেই ইভিএমগুলি চাইছে রাজ্য নির্বাচন কমিশন। ওই ইভিএমগুলিতে পুনরায় ব্যবহার করার প্রযুক্তি রয়েছে, সেটাই করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন হাইকোর্টে আইনজীবী সোনাল সিনহা আবেদন জানান, স্ট্রং রুম থেকে ইভিএমগুলোকে তুলে দেওয়া হোক রাজ্য নির্বাচন কমিশনের হাতে। জেলা শাসকের এমনই নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। এই আবেদনের দ্রুত শুনানি চেয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী সোনাল সিনহা। চলতি সপ্তাহে রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের শুনানির সম্ভাবনা। হাইকোর্ট ওই আবেদন নিয়ে কি নির্দেশ দেয় সেটাই এখন দেখার। বিরোধী দলনেতা মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। তাদের মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন আদালতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকবেন আসল তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে 2 মাসের মধ্যে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে, তারপরই চূড়ান্ত হবে স্থায়ী বিরোধী দলনেতার আসন কে পাবেন তা। তবে স্পিকারের সিদ্ধান্ত যে অস্থায়ী তাও উল্লেখ করা হয়েছে আদালতের তরফে। বিরোধী দলনেতা কে তা নিয়ে কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের দড়ি টানাটানি চলছে সরকার গঠনের পর থেকে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু সংখ্যাধিক্যের ভিত্তিতে ঋতব্রতর নামে শিলমোহর দিতেই ঘটনার জল গড়ায় আদালতে। এর বিরোধিতায় হাইকোর্টে মামলা করেন কালীঘাট তৃণমূল মনোনীত বিরোধী দলনেতা শুভনদেব চট্টোপাধ্যায়। হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন ঋতব্রত শিবির ও স্পিকারকে বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয়। কেন তৃণমূলের বহিষ্কৃত হওয়া সত্ত্বেও ঋতব্রতদের গুরুত্ব দেওয়া হলেও কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম চিঠি অগ্রাহ্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চিঠিতেই শিলমোহর পড়ল, এইসব প্রশ্ন ওঠে। মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি শম্পা সরকার ও অজয় কুমার গুপ্তার এজলাসে। শুনানিতে ডিভিশন বেঞ্চ সাফ জানালো, এই মামলায় তারা হস্তক্ষেপ করবে না। মামলাটি ফেরত পাঠানো হলো সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি এদিন আদালতের তরফে বলা হয়েছে, আগামী 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে সিঙ্গল বেঞ্চকে। ততদিন অর্থাৎ আগামী 2 মাস বিরোধী দলনেতার পদে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদল হতেই পারে। পাশাপাশি এদিন আদালতের তরফে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, স্পিকারের সিদ্ধান্ত অস্থায়ী। ঘটনার জল যেদিকে গড়াচ্ছে তাতে মনে করা হচ্ছে এবারে বিরোধী দলনেতা মামলা যেতে পারে শীর্ষ আদালতে। সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। তৃতীয় দফায় 3000 টাকা করে পাবেন বাংলার 1,45,00,000 মহিলা। বাদ গিয়েছে 17 লক্ষ আবেদন। এরপর থেকেই অনেকের প্রশ্ন, কি কারণে এই আবেদনগুলি বাতিল করা হলো। এবার এই নিয়েই সামনে আসছে বড় আপডেট। অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিলের কারণ। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার সম্বন্ধে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা। কেন এত আবেদন বাতিল হয়েছে সেই বিষয়েও জানিয়েছে রাজ্য। নবান্নের দাবি, বেশিরভাগ ক্ষেত্রে আবেদনকারীর আধার কার্ডের নম্বরের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ খুঁজে পাওয়া যায়নি। 17 লক্ষের মধ্যে অন্তত 10 লক্ষ আবেদন এই কারণে বাতিল করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারী হওয়ার কারণে ও আয়কর দেওয়ার জন্যও বেশ কিছু আবেদন বাতিল হয়েছে। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। শুরু থেকেই বলা হয়েছে, এই শর্তগুলি পূরণ না হলে টাকা পাওয়া যাবে না। এর মধ্যে পারিবারিক আয়, জমির পরিমাণ সহ বেশ কিছু বিষয় রয়েছে। এইসব শর্ত পূরণ না হওয়াতেও বহু আবেদন বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে যাদের নাম বাদ পড়েছে তারা ফের অন্নপূর্ণা যোজনায় আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছে রাজ্য সরকার। এর জন্য নির্দিষ্ট পোর্টালে সোশ্যাল রেজিস্টার অপশনে গিয়ে ফের আবেদন করতে হবে। বর্তমানে পোর্টালটি বন্ধ রয়েছে। আগামী 20 আগস্ট থেকে ফের আবেদন করা যাবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। যুব সমাজের মধ্যে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলেছেন তিনি। মোদী সরকারের 12 বছরে যে কাজটা আর কেউ করতে পারেননি সেটাই করিয়ে দেখিয়েছেন অভিজিৎ দীপকে। তার নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে, যার জেরে ইস্তফা দিতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকেও। বস্তুত এই মুহূর্তে দেশে বিজেপি বিরোধী প্রধান মুখীদের অন্যতম ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতে, সেই তাকেই কিনা এবার এনডিএতে যোগ দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। সোমবার কেন্দ্রের সামাজিক ন্যায় মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে দীপকে নিজের দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এতে যোগ দেওয়ার প্রস্তাব দেন।
আঠাওয়ালের দল আরপিআই এ সেই 2014 সাল থেকে এনডিএর অংশ। আঠাওয়ালে নিজে দীর্ঘদিনের কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলছেন, আমার ধারণা অভিজিৎ দীপকে আম্বেদকরের ভাবধারায় বিশ্বাসী। তিনি কম বয়সী এবং খুবই শক্ত। তার রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াতে যোগদান করার কথা ভাবা উচিত। এরপর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খানিক রসিকতাও করেছেন আঠাওয়াল। তার কথায়, আমাদের সরকার বিশ্বাস করে কেউ ভুল করলে তার শাস্তি পাওয়া উচিত, তাই দীপকের শাসক জোটে যোগ দেওয়া উচিত। আঠাওয়ালের দল এমনিতে বড্ড দুর্বল, সেখানে লোকসভা বা বিধানসভায় কোথাও উপস্থিতি নেই। এই মুহূর্তে যেটুকু অস্তিত্ব তার আছে সবটাই মহারাষ্ট্রে। দীপকেও সে রাজ্যের বাসিন্দা। আগামী দিনে তার কি আরপিআইতে যোগদানের সম্ভাবনা রয়েছে? নরেন্দ্র মোদীর নেতৃত্বে কি কাজ করবেন তিনি? এখনো এই নিয়ে দীপকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। যদিও অতীতে তিনি জানিয়েছিলেন সক্রিয় রাজনীতিতে যোগদানের বিশেষ ইচ্ছা তার নেই। দীপকের বক্তব্য ছিল, তিনি কোনো দলেই যোগ দিতে চান না। দেশের রাজনৈতিক সিস্টেমের উপরেই তার আস্থা নেই। তার মতে, মানুষ যেভাবে রাজনীতির উপর আস্থা হারাচ্ছে তাতে গণ আন্দোলনই সংস্কারের পথ। বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের কারিগর বিজেপির নেতাকর্মী বা সাধুরা নন। কৃতিত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিরদের। মঙ্গলবার কালনায় বিজেপি কার্যালয়ে এসে এমনই মন্তব্য করলেন কার্তিক মহারাজ। তিনি বলেন, রাজ্য জুড়ে গীতাপাঠ কর্মসূচি হিন্দু চেতনার ভিত তৈরি করেছিল, কিন্তু হুমায়ুন কবির, ফিরহাদ হাকিমদের লাগাতার সাম্প্রদায়িক মন্তব্য বিজেপির ভোট ব্যাংকে শক্তিশালী করে তুলেছে। তিনি আরো বলেন, মমতা ব্যানার্জি যেদিন বললেন আমি আছি বলে আপনারা আছেন, না হলে 1 সেকেন্ডে লাগবে না, সেদিন কলকাতার বাবুদের টনক নড়ল। বুঝতে পারলেন তৃণমূল ক্ষমতায় এলে শুধু আগুনই জ্বলবে না, খুনোখুনি হানাহানি হবে না, রাজ্যটা গ্রেটার বাংলাদেশে ঢুকে যাবে। বিজেপির জয়ের কারিগর হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের কথা বলতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, ওই যে উনি হুঙ্কার দিয়েছিলেন 4 তারিখের পর দেখব, এই অহংকার দম্ভের প্রতিবাদ হিসেবে ব্যালট বাক্সকে বেছে নেন বাংলার মানুষ। বিজেপির অতি বড় নেতাও এবার 165টার বেশি আসন কল্পনা করেননি বলে জানান কার্তিক মহারাজ। রাষ্ট্রপতি থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের লেখা নিয়ে মহারাজ বলেন, প্রণববাবুই লিখেছিলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে দেশটা শেষ হয়ে যেত। ডিলিমিটেশনের ফলে রাজ্যে প্রায় 60টি বিধানসভা বেড়ে 350-এ দাঁড়াবে বলে মনে করেন কার্তিক মহারাজ। এর ফলে পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপির আসন আরও বাড়বে। এই ডিলিমিটেশন প্রক্রিয়া চালু করার জন্য তিনি সম্পূর্ণ কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার পটভূমি রচনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন কার্তিক মহারাজ। তিনি বলেন, আমাদের ভাষা ও খাদ্যাভ্যাস অন্য রাজ্যের তুলনায় আলাদা। এই জিগির তুলে উনি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার সংযুক্তির পরিবেশ তৈরি করেছিলেন। উল্লেখ্য, মন্দিরময় শহর কালনায় এবার তৈরি হতে চলেছে 131 ফুটের শিবলিঙ্গ। এদিন সেই জমি পরিদর্শন করেন কার্তিক মহারাজ। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার, মূল উদ্যোক্তা, জমির মালিক তথা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত পাল। কোন দিকে শিবলিঙ্গের মুখ থাকবে সেই বিষয়ে কার্তিক মহারাজ পরামর্শ দেন সুব্রত বাবুকে। এ প্রসঙ্গে ওই ব্যবসায়ী তথা সমাজসেবী বলেন, আমাদের আগেই ঘোষণা ছিল আমরা এখানে শিবলিঙ্গ তৈরি করব। আগে সরকারের আমলে তা তৈরি করতে পারিনি, তবে এই সরকারের আমলে আমরা তৈরি করতে পারবো বলে আশাবাদী। পাশাপাশি সুব্রত বাবু জানান, একটি টেক্সটাইল ইন্ডাস্ট্রি করারও পরিকল্পনা রয়েছে। মসজিদ থেকে মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশ, সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করে মামলা চলছে। প্রায় 4000 মসজিদের আপত্তির কথা বলা হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। জনস্বার্থ মামলা হিসেবে তা ধোপে টেকে না, তাই তা খারিজ করা হলো। আদালতের এই রায়ের পর মসজিদের তরফে মামলায় সওয়াল করা কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, এবার থেকে নির্দিষ্ট শব্দসীমা মেনে মাইকে আজান চলবে, কারো বাধা দেওয়ার কিছু নেই। যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল তারা আবার মাইক লাগাতে পারবেন। সম্প্রতি পুলিশ প্রশাসন মসজিদ কমিটিগুলিকে মৌখিকভাবে মাইক খোলার নির্দেশ দেয়, কোথাও কোথাও নিজেরাই গিয়ে তা খুলে দিয়েছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে আদালত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে তথ্য চায়। তার ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেন এজি জেনারেল সুরজিৎ নাথ মিত্র। তিনি আদালতে জানান, পুলিশ প্রশাসনের তরফে এমন কিছু করা হয়নি, তা মৌখিক নির্দেশ ছিল মাত্র। বিচারপতিরা জানতে চান, মসজিদের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের কোনো বৈঠক কি হয়েছিল? উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান, না, তা হয়নি। এরপর এজি এই বিষয়ে জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তোলেন। তার যুক্তি, মামলাকারী একজন আইনজীবী, অথচ তিনি পিটিশনে মসজিদ থেকে মাইক খোলা নিয়ে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের নাম উল্লেখ করেননি। এজির কথায় বলা হয়েছে, এটি মৌখিক নির্দেশের ভিত্তিতে এই মামলা হয়েছে।
কোনো কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছে তা তারা উল্লেখ করেনি। কোনো বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘনের নথি নেই। অভিযোগগুলি অস্পষ্ট। ইমাম ও মসজিদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করা হয়েছে, কিন্তু তাদের কেউই আদালতে এসে বয়ান দেননি। মূলত সংবাদপত্রের খবরের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে বলা হয়েছে পুলিশ কর্মীরা মসজিদগুলিকে লাউডস্পিকার সরানোর নির্দেশ দিয়েছে, কিন্তু এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি। মামলা খারিজের পর মসজিদ কর্তৃপক্ষের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত আজ স্পষ্ট করে দিয়েছে, যেমন মাইকে আজান চালাচ্ছিলেন তেমন আজান চালাবেন। আইন অনুযায়ী যে ডেসিবেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজান চলবে। অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন, মাইক বন্ধ করে কোনো মৌখিক নির্দেশ দেওয়া হয়নি। আদালত বলছে মৌখিকভাবে বলা কোনো প্রমাণ হতে পারে না, তাই মামলাটাই খারিজ হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আদালত স্পষ্ট করে দিয়েছে এবার থেকে কোনো মসজিদে মাইক খোলা হবে না, পুলিশ মৌখিক নির্দেশ দিলেও। পুলিশ এসে মসজিদে ঢুকলে পাল্টা মামলা দায়ের করবেন। বারুইপুর বিস্ফোরণ কাণ্ডে বর্তমানে এনআইএ হেফাজতে তৃণমূলের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। এই পরিস্থিতিতে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ কোথায় নতুন করে বিপাকে তিনি। সেই মামলায় শওকতকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। মঙ্গলবার ভাঙড় থানার বাইরে চেয়ার টেবিল পেতে বসে শওকতকে জেরা করল পুলিশ আধিকারিকরা, যার কথায় এলাকায় বাঘে গরুতে কার্যত একঘাটে জল খেত। তার এই করুণ পরিণতি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত 2025 সালের 7ই এপ্রিল। অভিযোগ, ওই দিন অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার বাসিন্দা খুরশিদ আলমের বাড়ি ও দোকানে ঢুকে ভাঙচুর চালায় শওকতের শাগরেদরা। দোকানের মূল্যবান সামগ্রীও লুট করা হয় বলে অভিযোগ। তার 2 মাস পর 18 জন বোদরা বাজারে থাকা ওই ব্যবসায়ীর দোকান থেকে প্রায় 8 লক্ষ টাকার মালপত্র লুট করা হয় এবং গাড়ি দিয়ে দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 12 জুলাই বোদরা থানায় শওকত সহ মোট 17 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ভাঙড় থানায় রয়েছেন শওকত। আদালতের নির্দেশ মেনে সোমবার রাতে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় জেরা পর্ব। থানায় জেরার ঘটনা একেবারেই নতুন নয়, তবে শওকতকে যেভাবে জেরা করা হচ্ছে তার সঙ্গে পরিচিত নয় বাংলাবাসী। এদিন থানার বাইরে চেয়ার টেবিল পেতে বসেন পুলিশ কর্তারা। বসানো হয় শওকতকে। সেখানেই চলে জেরা পর্ব। বাইরের কেউ যাতে ছবি তুলতে না পারেন তার জন্য গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। তবে এলাকাবাসীর কৌতূহল মেটানোর সাধ্য কার? দাপুটে নেতাকে এক নজর দেখতে ভিড়